সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের প্রয়োজন নেই বলে মনে করে বিএনপি। যদিও গণভোটের মাধ্যমে সংবিধান বাতিলের কথা বলছে এনসিপি, আর সংবিধানের আংশিক সংস্কার চায় সিপিবি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন। ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক আলোচনার তৃতীয় দিনে লিখিত মতবাদ দিয়েছে রাজনৈতিক দলগুলো। আজ সারাদিন এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যম থেকে সারা দেশে আলোচনা সমালোচনা হয়েছে। আজ এই বিষয় নিয়েও আমরা আলোচনা করতে চাই। ভোটের ট্রেনে এই বিষয়টা গুরুত্ব পাবে এবং আমরা সারা দেশেই দেখেছি যে রাজনৈতিক দলগুলো এই গণভোট হবে কিনা, নাকি গণপরিষদ নির্বাচন হবে, নাকি জাতীয় নির্বাচন আগে, জাতীয় নির্বাচনের সময়কাল কেমন হবে, প্রক্রিয়াটা কেমন হবে, এই সব বিষয় নিয়ে আজকে সারাদিন কথা বলেছে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ কথা বলেছে। সমমনা যে জাতীয়তাবাদী সমমনা যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের ইফতারে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে যেটি বলেছেন যে আওয়ামী লীগ পতিত সরকার যে ভোট আয়োজনের জন্য অর্থাৎ সাংবিধানিক যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেগুলোকে পুনরুদ্ধার করতে হবে। এবং সেই সাথে বিএনপি সালাউদ্দিন আহমেদও আজকে যেটি বলেছেন, তারা আগে সংসদ নির্বাচন চাই। আমাদের এই বিষয়টা নিয়ে এবং আমরা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো সেগুলোরও মতামত দেখেছি। আমরা আজকে ভোটের ট্রেনে এই সব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন ভোটের ট্রেনে বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ফারজানা শারমিন পুতুল। আমরা সরাসরি ফারজানা শারমিন পুতুল আপনার কাছে যেতে চাই। আজ সারাদিন ঐকমত্য কমিশনে যেহেতু আজকে বিএনপি লিখিত মতামত জমা দিয়েছে, সে সাথে নাগরিক পার্টি আরও দুই একটি দল জমা দিয়েছে এবং এরও আগে জামাত সহ অন্যান্য যে দলগুলো রয়েছে ছোট বড় দলগুলো তাদের লিখিত মতামত জমা দিয়েছে। বিএনপি আজকেও লিখিত মতামত তাদের যেই জায়গাটি সেটি ধরে রেখেছে যে আগে জাতীয় সরকার নির্বাচন চায়। আপনার কাছে কি মনে হয় যে আগে জাতীয় সরকার নির্বাচন হলে কি সুবিধা হবে, আর যদি গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার করা হয় সেক্ষেত্রে কি অসুবিধা? ধন্যবাদ সিফাত আপনাকে। যে ঐক্যমত্যের কমিটির কাছে আজকে বিএনপি এবং আরও বেশ কিছু রাজনৈতিক দল তাদের সংস্কার মতামতগুলো উপস্থাপন করেছেন, তো আমি মোটামুটি বিষয়গুলো আমার নলেজে আছে, আমি দেখার চেষ্টা করেছি। এবং বিএনপি আমাদের দলের যেই মতটা এবং দলের যে স্ট্যান্ডসটা, এটা আসলে আমরা সব প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত একই স্ট্যান্ডসে আছি এবং সেটাই হচ্ছে যুক্তিযুক্ত এবং বর্তমান বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের জন্য এটাই হওয়া উচিত বলে আমি মনে করি। সংস্কার কমিশনগুলো থেকে যে ধরনের প্রস্তাবনাগুলো দেয়া হয়েছিল সবগুলো না, বরং প্রত্যেকটা সংস্কার কমিশন থেকে কিছু কিছু পয়েন্টস নিয়ে আর কি আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং যেমন দুদক সংস্কার কমিশন থেকে 20টি পয়েন্ট নিয়ে আর অন্যান্য কমিশনগুলো থেকে নেওয়া হয়েছে এবং দলের বিভিন্ন পর্যায়ে নীতি নির্ধারক পর্যায় থেকে শুরু করে বসে দীর্ঘ একটি আলোচনার মাধ্যমে আলটিমেটলি একটি মতকে পৌঁছানো গেছে যে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আসলে সরকারের সংস্কার কমিশনের সাথে একমত হতে পারবো এবং সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এবং বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যে অবস্থা বিরাজ করছে সেখানে জাতীয় নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচন নিয়ে এগিয়ে যাওয়ার আসলে আর কোনো উপায় আছে বলে আমরা মনে করছি না। এটা আমাদের দলীয় স্ট্যান্ড এবং আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? একদম শুনতে পাচ্ছি। আপনার থেকে জানতে চাই যে আপনারা জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছেন, তবে যেহেতু একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশে তারা যেটি বলছেন নতুন একটি সংবিধান দিয়ে তারপরে দেশ পরিচালনায় যেই সরকারে আসুক, কিংবা গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একই সাথে একই দিনেও হতে পারে, এমনও কিছু কিছু রাজনৈতিক দল থেকে উঠে এসেছে। তো সেক্ষেত্রে যারা নির্বাচিত হবে তারাই পরবর্তীতে দেশ পরিচালনা করতে পারবে এবং সংসদ এবং সংবিধান সংস্কার করতে পারবে। তাহলে গণপরিষদ নির্বাচনে আসলে বিএনপির না কেন? দেখুন, সবকিছুর একটা পরিমণ্ডল থাকে, একটি প্রেক্ষাপট থাকে। বর্তমানে বাংলাদেশ যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে এই জায়গাটাতে দাঁড়িয়ে আসলে বাংলাদেশের পক্ষে ফ্যান্সি আচরণ করাটা এটা বিলাসিতা ছাড়ার কোনো কিছু না। আমাদেরকে বুঝতে হবে যে আমাদের দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে
একেবারে ভঙ্গুর দশায় নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশকে এখন বাংলাদেশের জন্য সব থেকে জরুরি যে জিনিসগুলো, সেই জিনিসগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। সেখানে আপনি একটি সংবিধানকে পুনর্লিখন বলুন, সংবিধানকে সংস্কার করুন, সব কিছু কিন্তু একটি ম্যান্ডেটের প্রয়োজন পড়বে পরবর্তী নির্বাচিত সরকারের কাছ থেকে। সেই জায়গাটাতে পৌঁছানোর জন্য আপনি যদি এখন প্রয়োজনীয় কাজগুলো বাদ দিয়ে অপ্রয়োজনীয় কাজগুলো নিয়ে আমরা বেশি মেতে থাকি, তাহলে কিন্তু আসলে দেশে যে অস্থিরতাটা বিরাজ করছে, যেটাকে পরিকল্পিতভাবে ইনজেক্ট করার চেষ্টা করা হচ্ছে, সেই অস্থিরতা হয়তো আরো সামনের দিকে আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা আমরা দেখছি। আপনি বিভিন্ন রাজনৈতিক দলের কথা বলছেন, আমরা জানি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন কোন রাজনৈতিক দল আছে। ইতিমধ্যেই আমরা স্টুডেন্টদের একটি দল আত্মপ্রকাশ করেছে, যে দলটাকে আমরা সকল রাজনৈতিক দলরা স্বাগত জানিয়েছি, কিন্তু একটি জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আমরা স্নেহের দৃষ্টিতে দেখার যে চেষ্টাটা করেছিলাম, যে নতুন একটি রাজনৈতিক দল হিসেবে তারা হয়তো নিজেদেরকে জায়গাটা করে নেওয়ার জন্য কিছুটা ম্যাচুরিটির পরিচয় দিবে, তারা কিন্তু ইতিমধ্যে নিজেদেরকে বিভিন্ন বিতর্কের মধ্যে দিয়ে তাদের দলটাকে কিন্তু বিতর্কিত করে ফেলছে। এবং একটা জিনিস আমি স্পষ্টভাবে আজকে বলতে চাই, যে যারাই এই যে স্টুডেন্টরা মিলে একটি রাজনৈতিক দল গঠন করলেন, তারা কিন্তু আলটিমেটলি বিপদে ফেলছেন তাদের ফলোয়ার্সদেরকে, যারা তাদেরকে ফলো করার চেষ্টা করছে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে। সো অনেক ধরনের প্রস্তাবনা আসবে, অনেক ধরনের সংস্কার প্রস্তাবনা আসবে, কিন্তু আমাদেরকে বিবেচনার মতো নিতে হবে এই মুহূর্তে বাংলাদেশের জন্য সব থেকে জরুরি কোনটা, এই মুহূর্তে কোন কাজটা করলে বাংলাদেশ অ্যাটলিস্ট উঠে দাঁড়ানোর চেষ্টাটুকু যেটা করছে এটা করতে পারবে, এবং সেটা অবশ্যই সকলের মতামতের ভিত্তিতেই করতে হবে। সো আমরা যদি আমাদের স্পেসিফিক আমরা এজেন্ডাগুলো নিয়ে না আগাই, এবং যারা আসলে এই যে স্বৈরাচার সরকার যেটা গেছে, ফ্যাসিজম যেটা আমরা বলছি যে আমরা বিদায় করতে পেরেছি, এটা কিন্তু বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে একটু 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 করে কিন্তু অনেক ধরনের এলিমেন্ট বিরাজ করছে, যারা কিন্তু বর্তমান বাংলাদেশকে অস্থিরতার দিকে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এবং এই আপ্রাণ চেষ্টা করার পেছনে কিন্তু তারা সামনে রাখছে এমন এমন কিছু ফেসকে, যাদেরকে আমরা ভবিষ্যতের সম্পদ হিসেবে ইউজ করতে পারতাম, কিন্তু তারা বিতর্কিত পর্যায়ে নিয়ে যাচ্ছে। এই সমস্ত কিছুকে মোকাবেলা করে একটি পরিকল্পিত পথে দেশকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আলটিমেটলি একটি জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য কোনো পথ আমার কাছে আর সামনে খোলা আছে বলে আমি মনে করি না। এবং এই জায়গাটা যদি আমরা এই মুহূর্তে বুঝতে না পারি, আমরা বুঝতে যদি ব্যর্থ হই, তাহলে আমরা যেই ত্যাগ তিতিক্ষা, যেই কষ্টার্জিত এই যে আমাদের জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটা সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার জন্য সামনের দিকে আগানোর চেষ্টা করছি, সেটাও কিন্তু আমাদের কাছ থেকে ধূলিসাৎ হয়ে যাবে বলে আমি মনে করি। আপনার কাছে আমরা আবারও আসবো। দর্শক, ভোটের ট্রেনে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর স্বাগত আবারও, দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সাথে যুক্ত আছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল। পুতুল, আপনাকে আবারও স্বাগত। যেটি জানতে চেয়েছিলাম, নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, তো এই জাতীয় সংসদ নির্বাচনের নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, তারা বলছে যে নাগরিকদের যারা ভোটার হবে তাদের বয়স 16 বছর করার জন্য এবং প্রার্থীদের বয়স 23 বছর করার জন্য। এটিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি কিছুক্ষণ আগে বলেছি যে আসলে আমরা প্রস্তাবনা রাখতেই পারি, আমরা বিভিন্ন ধরনের মতবাদ ব্যক্ত করতেই পারি। একটি নতুন রাজনৈতিক দল, একটি রাজনৈতিক দলের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যেই এক্সপেরিয়েন্সের প্রয়োজন আছে, ওরা সবেমাত্র শুরু করেছে বিষয়গুলো। আমি আশা করি যে ভবিষ্যতে এই দলটি অনেক ভালো একটি জায়গায় পৌঁছাবে। বাংলাদেশের গণতান্ত্রিক যে পথ, এই পথটাকে সুগম করার জন্য তারা কাজ করবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে তারুণ্য একটা শক্তি, এই শক্তিটাকে যারা চাচ্ছে যে এটাকে অপশক্তিতে রূপান্তর করার জন্য, এই বিষয়ে তাদেরকে অনেক বেশি কিন্তু সোচ্চার থাকতে হবে। আমি আজকে ভোটারের বয়স যদি 16 বছর করি, আমি যদি আমার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রার্থিতার বয়স 23 বছর করি, আমাকে এখানে অনেকগুলো বছর নিয়ে কিন্তু কাজ করতে হবে। আমার সাবালক নাবালকের বয়স নিয়ে কাজ করতে হবে, আমার বিয়ের বয়স নিয়ে কাজ করতে হবে। সো এই মুহূর্তে কি বাংলাদেশে এই কাজগুলো করা খুব জরুরি? এই বয়সের বাড়ানো আগানো পেছনের উপরে কে ডিপেন্ড করছে? আজকে বাংলাদেশে যখন আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে আমাদের একটি মানচিত্র ছাড়া কোনো ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানের কিন্তু কোনো ধরনের অস্তিত্ব নেই। আপনি দেখবেন প্রশাসন থেকে শুরু করে, জুডিশিয়ারি থেকে শুরু করে, ব্যাংকিং খাত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে কিন্তু যে ধরনের অনিয়ম রয়েছে, এই অনিয়মের কোনো কিছুকে আমরা এখান থেকে খুব বেশি দূর করতে পেরেছি কিনা গত 7 মাসে, এটা সম্ভব না। এই সরকারকে খালি খালি দোষারোপ করে লাভ নেই, বরং আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি যে বিগত বহু বছরগুলোর থেকে কিন্তু এইবার রমজানে কিন্তু অনেক জিনিসের দাম অনেকটা কম। সো আমাদের এই জায়গাটাতে অ্যাপ্রিসিয়েটও করতে হবে। এখন আমাদেরকে কাজ করতে হবে যে আসলে
আমরা প্রায়োরিটাইজ করব কোন জায়গাগুলোতে। এখন বয়স কমানো বাড়ানোতে আমার দেশে এখন কি সুবিধাটা হবে এটা আমাকে বুঝতে হবে। সো আমরা প্রপোজাল দিতেই পারি, কিন্তু প্রপোজালগুলো যেন অবশ্যই বাস্তবিক প্রপোজাল হয় এবং এই প্রপোজালগুলোতে যেন বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশকে উঠে দাঁড়ানোর জন্য সহযোগিতা করে। আমি সেই আহ্বান জানাবো আমার সকল রাজনৈতিক দল যারা আছেন, যারা নেতৃবৃন্দ আছেন, যারা ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে চান যারা আছেন, তাদের কাছে আমি আহ্বান জানাবো যে প্লিজ আপনারা আসেন, বাংলাদেশটাকে আবার একটা অস্থিরতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা যারা করছে এই চেষ্টাটাকে আমরা রুখে দেই এবং আমরা একমত হয়ে শুধুমাত্র বাংলাদেশ না, আমাদের বাংলাদেশের প্রতিটা নাগরিকের জীবনমানের উন্নয়নের জন্য বাংলাদেশকে বিশ্বমানের একটা কান্ট্রি, যে কান্ট্রি দেখে মানুষ বলবে যে হ্যাঁ এই দেশটা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই চেতনা নিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করছে, আমরা যেন সেভাবে অন্যান্য দেশগুলোকে এক্সাম্পল হিসেবে ক্রিয়েট করতে পারি। সো এই বয়স বাড়ানো কমানো, বাংলাদেশের নাম পরিবর্তন, এইগুলো আমার কাছে এই মধ্যে মনে হচ্ছে যে আমাদের ফ্যান্সি একটা প্রপোজাল নিয়ে আমরা এগুলো আগাচ্ছি এবং অযথা এগুলো নিয়ে আলোচনা করে আমরা একটা তর্ক বিতর্কের সৃষ্টি করছি। একদম আপনার বয়স নিয়ে আপনার অবস্থান পরিষ্কার, বিএনপির অবস্থান পরিষ্কার। একটা কথা, রাজনীতির মাঠে একটি আলাপ রয়েছে, যে আলাপটা এখন চলমান রয়েছে, যে এখন যদি ডিসেম্বর মধ্যে নির্বাচন দেয় সেক্ষেত্রে বিএনপি যতটা সংখ্যাগরিষ্ঠতা পাবে কিংবা বিএনপির যে জনপ্রিয়তা এখন রয়েছে, যদি যত বেশি সময় পেছানো হবে জাতীয় নির্বাচন আয়োজনে, তত বিএনপির জনপ্রিয়তা কমে যাবে, সংখ্যাগরিষ্ঠতা কমে যেতে পারে। এটি কি আপনি মনে করছেন? এটা পাবলিক পারসেপশন, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকতেই পারে, কিন্তু জনপ্রিয়তা কার কত এটা আপনি মেজার করবেন কি দিয়ে? এটার মেজার করার ইয়ার্ডস্টিকটাই হচ্ছে একটি নির্বাচন। আপনি আজকে দিলে বিএনপির জনপ্রিয়তা বেশি থাকবে, কালকে দিলে কমে যাবে, এই জিনিসটা এটা একটা জাস্ট খালি আলোচনা করার জন্য আলোচনার মাঠে ছেড়ে দেওয়া হচ্ছে। বিএনপি তো কখনো বলেনি যে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য এতগুলো আন্দোলন করছি। আমরা কিন্তু বারবার করে বলেছি হ্যাঁ একটি রাজনৈতিক দল কিন্তু আলটিমেটলি চায় যে তারা দেশ পরিচালনার দায়িত্ব পালন করবেন, কিন্তু আমরা বর্তমানে দাঁড়িয়ে থেকে বারবার বলেছি যে জনগণকে তাদের ভোট দেওয়ার অধিকারটা দেয়া হোক, জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করুক, নির্বাচিত করে তারা দায়িত্ব দিক যে দেশ পরিচালনা কারা করবে। বিএনপি তো একলা ক্ষমতা দিতে চায় না। বিএনপি বারবার করে বলেছে, আমরা বারবার করে বলেছি, যতগুলো রাজনৈতিক দল এই গণ অভ্যুত্থানের পেছনে লড়েছে, কাজ করেছে, বিগত 17 বছরে তারা অত্যাচার নির্যাতনের নিপীড়নের শিকার হয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দল নিয়ে কিন্তু আমরা একটি জাতীয় সরকার গঠন করার জন্য প্রস্তাবনা দিয়েছি। আমাদের 31 দফায় এটা আছে, বহু আগে থেকেই আছে। সো এখানে বিএনপি এখন যদি তারা কাজ করে বা এখন যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করে, তারা অনেক বেশি ভোট পাবে অথবা পরে পাবে না, এই ধরনের এগুলো জাস্ট খালি বলার জন্য বলা, এগুলো কোনো ভিত্তিহীন কথাবার্তা বলে মনে করি আমি। আপনার থেকে যেটি জানতে চাই যে এই যে জাতীয় নির্বাচনের জন্য আলাপ হচ্ছে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছেন এবং খুব বেশি চিন্তা করলে একটি বড় দল হিসাবে অনেক বেশি কাজও আপনাদের বাকি রয়েছে, সেক্ষেত্রে জনগণ কিংবা তৃণমূল থেকেই বারবার উঠে আসছে যে কবে ফিরবে তারেক রহমান। আপনাদের কাছে কি কোনো তথ্য আছে যে তার তো আইনি বাধাও এখন নেই? আমরা এতটুকু শুধু বলতে পারি যে উনি দেশে ফেরার জন্য উন্মুখ হয়ে বসে আছেন এবং আপনি দেখবেন যে বিগত 17 বছরে কিন্তু উনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের সাথে উনি এখন যদি বলা যায় উনি বাই নেমে তাদেরকে চেনেন। এই দলকে যতবার ভাঙার চেষ্টা করা হয়েছে, জনাব তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কিন্তু তত বেশি দলের ভেতরে ঢুকেছেন এবং দলকে সুসংগঠিত করেছেন। সো উনি ওখানে থেকে যেভাবে দল পরিচালনা করছেন সেটা তো এখন পর্যন্ত আমরা যেভাবে দাঁড়িয়ে আছি আমরা জানি যে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো, বাট উনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে হয়তো উনি বলবেন যে উনি কবে আসতে পারবেন। তারপরেও যেহেতু আইনি জটিলতাগুলো চলে গেছে, তারপরে শুধু আইন না, এখানে রাজনৈতিক কিছু সিদ্ধান্ত আছে, দলের সিদ্ধান্ত আছে, নীতি নির্ধারকদের কিছু সিদ্ধান্ত আছে। এই সিদ্ধান্তগুলো নেওয়ার পরের প্রেক্ষিতেই ওনারা আমরা জানতে পারবো এবং ওনারা আমাদেরকে জানাবেন যে কবে উনি দেশে আসবেন। তবে এটা মনে রাখতে হবে যেদিন বাংলাদেশে জনাব তারেক রহমান আসবেন সেদিন বাংলাদেশের ইতিহাসে একটি দিন হবে যেটা বিশ্ব দেখবে এবং ইতিহাসের পাতায় লেখা থাকবে ইনশাআল্লাহ। বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছি অনেক নেতারা এনসিপি নতুন যে রাজনৈতিক দল তাদেরকে স্বাগত জানালেও তাদের নানা বিষয়ে দ্বিমত প্রকাশ করছে। যদি এই এনসিপি বিএনপির সাথে আগামী জাতীয় নির্বাচনের সময় জোটবদ্ধ হতে চায় সেক্ষেত্রে বিএনপি সেটিকে বিবেচনা করবে? পলিটিক্যাল অ্যালায়েন্স এটা পলিটিক্যাল কালচারের একটি পার্ট, আর মত পার্থক্য থাকবে। দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেটিক কালচার। সো সেই জায়গা থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের তাদের নিজস্ব মতামত থাকবে,
নিজস্ব চিন্তা ভাবনা থাকবে এবং এটা নিয়ে কাউন্টার ন্যারেটিভ থাকবে, অনেক কিছুই থাকবে। সো সেই জায়গাটা থেকে তো আসলে এটাতে দ্বিমত করার কোনো কিছু নেই এবং ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। তবে আমরা যে নীতি আদর্শ নিয়ে যে বাংলাদেশে আর কোনো ধরনের ফ্যাসিজম ক্রিয়েট করতে দেয়া হবে না, আমাদের যে 31 দফা দেয়া হয়েছে এই 31 দফার সাথে সাংঘর্ষিক নয়, এই 31 দফার নীতির সাথে সাংঘর্ষিক নয়, এই 31 দফার পলিসির সাথে দ্বিমত পোষণ করছে না এমন প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে আমরা জোটবদ্ধ হতে রাজি আছি, সরকার গঠন করতে রাজি আছি, একসাথে কাজ করতে রাজি আছি। আবার যারা আমাদের বিপরীতে দাঁড়িয়ে যদি মনে করেন যে বাংলাদেশের জনগণ যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি ম্যান্ডেট দিল, তারা যদি সরকার গঠন করার সেই দায়িত্বটা তারা পান, তাহলে বিএনপি চাইবে যে এমন কোনো শক্ত এবং শক্তিশালী বিরোধী দল থাকুক যারা বিরোধী পক্ষে দাঁড়িয়ে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দোষ ত্রুটিগুলো বা বিএনপির দোষ ত্রুটিগুলো ধরবে। সো আমি বেসিক্যালি যেটা বলতে চাচ্ছি, যত রাজনৈতিক দলই থাকুক না কেন, আমাদের সঙ্গী হতে চাক অথবা আমাদের বিরোধী থাকতে চাক, আমরা চাই যে আমাদের এই যে গণতন্ত্রের যে চর্চা, এই চর্চাটা যেটা শুরু করার চেষ্টা করছি আমরা, এখনো শুরু হয়নি, এই শুরুটা যেন অব্যাহত থাকে, সেটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে আমরা ওয়েলকাম জানাতে চাই সব সময়ের জন্য। আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। এখন টিভির পক্ষ থেকে ফারজানা শারমিন পুতুল, আবারও দেখা হবে। দর্শক, আমরা আলাপ করছিলাম জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা প্রক্রিয়া নিয়ে। গণপরিষদ নির্বাচন হবে কিনা, নাকি গণভোটের মাধ্যমেই জনগণের ম্যান্ডেট নিয়েই যে সংবিধান সংস্কার সেটি হবে, এবং সংবিধান সংস্কারের বিষয়েও কি মত, দ্বিমত কিংবা আংশিক মত। আজকে যেহেতু লিখিত আকারে বিএনপি, এনসিপি এবং এরও আগে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল যেগুলো রয়েছে ছোট বড়, সেগুলো তারা সকলেই মতামত দিয়েছেন। আজকে তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সাথে বৈঠকও হয়েছে। তো সামনের দিনে ঐকমত্য কমিশন থেকে কি কি বিষয়গুলো উঠে আসে, প্রক্রিয়াটা কি হয় নির্বাচনে, সেটি এখন দেখার অপেক্ষায়। দর্শক, নিব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন ভোটের ট্রেন্ড। এবার সংসদীয় আসন পরিক্রমা। আজকে রয়েছে বরিশাল 1 আসন, আমরা একটু দেখে আসতে চাই। এটি সংসদীয় আসন 119, যার সীমানা গৌর নদী ও আগুলঝাড়া, এবং এর মোট ভোটার রয়েছে 3,04,304 জন, যেটি 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী। পুরুষ ভোটার রয়েছে 1,53,756 জন, যার মধ্যে নারী ভোটার রয়েছে 1,50,548 জন। এই বরিশাল 1 আসনে কোনো তৃতীয় লিঙ্গের ভোটার নেই। এই সংসদীয় আসন পরিক্রমা দেখলাম, শেষ করছি ভোটের ট্রেনের আজকের পর্বেও। আবারও দেখা হবে নতুন পর্বে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত শুভকামনা।